आज 24 ফেব্রুয়ারি সোমবার সোমবার 11ই ফাল্গুন 2025 ইংরাজি। আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বাৎসরিক সম্মেলন বেলুর আলু ব্যবসায়ী সমিতি বা এই একটি স্টোরকেই লক্ষ্য করে এই সমিতি 2000 সালে তৈরি হয়। আর 2000 সালে প্রথম এই স্টোর ওপেন হয় এবং সেই স্টোরের তখন নাম ছিল জিডি কোল্ড স্টোরেজ। আর তখন সেক্রেটারি ছিলাম আমি, শেখ আমির আলী। আমি ছিলাম 2 বছর। তারপরে আজকে হচ্ছে 24, মানে আজকে 24 বছরের মাথায় আজকে সম্মেলন। তো আজ সেক্রেটারি কে আছেন? গৌরচন্দ্র দাস আছেন। যা গৌরবাবু এখন খাচ্ছেন। আর তার আগে তারপরে ছিল আমার পরে বোধহয় দেবুজয় নাকি। তো আমার পরে সেক্রেটারি ছিলেন দেবুবাবু। দেবুবাবু একজন বড় কৃষক। তো বর্তমানে চাষের সম্বন্ধে 2-4 কথা বলুন। চাষে আমাদের দিকে ভালো ফলনই হবে মনে হচ্ছে, কিন্তু আমাদের এই বৃষ্টিটাতে সেইভাবে ক্ষতি হয় নাই। বৃষ্টিটাতে আমাদের আলুর ফলন বাড়বে। আর কিছু যেটো গাছের অল্প কিছু সেগুলো হয়তো ক্ষতি হবে। তো আমাদের এখানে আলুর যা আছে গতবারের থেকেও ভালো গাছ, চাষও সেই একই চাষই আছে। কিন্তু আপনার বাড়ির বা আপনার জমির পূর্ব দিকে তো কিছু চাষির ক্ষয়ক্ষতি হয়েছে বাবু। হ্যাঁ, সেগুলোই কথাই বলছি, কিছু ক্ষতি হয়েছে। সেটা আমাদের ইয়েতে আছে যে 10% ক্ষতি হবে, যেটা হচ্ছে যেগুলো আগেকার জেঠো গাছ সেইগুলোর ক্ষতি হবে কিছু। তাদের প্রায় ভাঙবার বয়স হয়ে গিয়েছিল। সেই টাইমে ওই বৃষ্টিটা হওয়ার জন্য ওদের কিছু ক্ষতি হবে। ওদের মোটামুটি ওই 40 থেকে কারো 40%, কারো 50%, কারো 30%। আমি পুরো মাঠটা ঘুরেছি আর আজকে আমি গিয়েছিলাম ওইটা হচ্ছে যে চক্ষনজাতি, মানে ওখানে ওইদিকে ক্ষতি হয়েছে। ওখানে মানে 90%, 100% আলু নষ্ট হয়েছে। ওর বিশাল বেল্ট ওটা, মানে শিলে জলে। ওর ভিডিওটা আপনারা আগামী কাল পাবেন, আজকে পাবেন না। আজকে আমি প্রসেসিং করবো আর সম্মেলন আছে বলে চলে এলাম। তো যাই হোক, তাপসবাবু আপনি কিছু বলুন। আপনি কি পদে আছেন আপনি বলুন। আমি বেলুর আলু ব্যবসায়ী সমিতির সদস্য। আমি জেলার প্রতিনিধি এবং রাজ্যের প্রতিনিধি। জেলা ও রাজ্যের প্রতিনিধি আমি। তা আপনি এবছর লোড সম্বন্ধে কিছু বলুন। লোড কিছু কিছু জায়গায় আলু নষ্ট হচ্ছে, এখনো অনেক জায়গায় মানে মাঠের অবস্থা খারাপ। আবার কিছু কিছু জায়গা ভালোই আছে এরকম। তা আরও কিছুদিন না গেলে পুরো চিত্রটা বোঝা যাবে না। আলু লোডের সময় হয়ে এসছে, এরপর বোঝা যাবে কীরকম কী হলো না হলো। আর যদি বৃষ্টি না হয় মনে হয় খারাপ কিছু হবে না। তো কী সব দামে লোড হতে পারে আপনার কি অনুমান? আনুমানিক 400 টাকা পাওয়া উচিত চাষির দাম। আচ্ছা, একটু মাইক্রোফোনটা লক্ষণবাবুকে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অন্তর্গত বেলুল সমিতির সভাপতি। আমার নাম লক্ষণ ঘোষ। তা আলু গত 2 বছরের তুলনায় এবছর পশ্চিমবঙ্গে অনেকটা বেশি চাষ হয়েছে, এবং যেটা ধারণা ছিল যে 85 থেকে 90% লোড হবে স্টোর। কিন্তু এই বৃষ্টিটা এবং বৃষ্টিটা তত ক্ষতি করেনি। যে সিলটা হয়েছে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিতে আমার মনে হচ্ছে, যেটা আমার ধারণা, যে অন্ততপক্ষে গোটা ওয়েস্ট বেঙ্গলে 10% আলু নষ্ট হবে। যেমন 10% আলু নষ্ট হবে, আর এই বৃষ্টিটার জন্যে আপনার কিছু আলু, অর্থাৎ 3 থেকে 4% আলু ফলনে বাড়বে। এই জায়গা থেকে মনে হয় যে বর্তমানে আমার ধারণা যেটা, যে 80% ওভারলোড হবে। দাম আপাতত আমার প্রথম অবস্থাতে আমার মনে হচ্ছে 400 থেকে 450 টাকা লোড হবে।
পরবর্তীকালে যদি দেখা যায় যে আলুর ফলন তো ভালো হবে, যেটা নষ্ট হয়েছে তার পার্সেন্টেজটা বাড়ছে, তখন হয়তো দাম বৃদ্ধি হতেও পারে। আবার যদি দেখা যায় যে না, নষ্ট হয়নি, সেগুলো পুনরায় পুনর্জীবিত হয়েছে, তাহলে দাম কমবে। তবে আপাতত 400 থেকে 450 টাকা লোড হবে, এটা আমার ধারণা। 400 থেকে 450। আমার নাম রণজিৎ কোলে। হ্যাঁ, আমি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পশ্চিমবঙ্গের মধ্যে এই বেরুল একটা সমিতি, আমি বেরুল সমিতির সদস্য এবং জেলার একজন সদস্য। আমাদের এলাকায় চাষবাস গত বছর থেকে এবছর একটু বেশি হয়েছে। আলুও ভালোই আছে, আমাদের মাঠের আলু বা এলাকায় আলু ভালোই আছে। অন্য অন্য জায়গায় যেসব ক্ষতি হয়েছে শুনছি, সেই সব ক্ষতি যারা মুখে বলছে যেটা, সেই অনুযায়ী ক্ষতি হলে আলু একটা পয়সার মতনই থাকবে। আর যদি ক্ষতিটা না হয়, ওই আমাদের লক্ষণবাবু যেটা বললেন, ওই পয়সাটি হয়তো লোড হবে। আপনার কি মত? আপনার মতে কত দামে লোড শুরু হতে পারে? আমার মত ওই 400 থেকে 450 মধ্যেই একটা আইডিয়া করছি। এবার সরকার যে আলু কিনবে বলে একটা ইয়ে করেছে, সরকার তো 550 টাকা নাকি একটা রেট দিয়েছে বলছি, শুনছি। তা সরকার কিনছে কিছু কিছু। না, সরকার এখন যেটা কিনছে ওটা তো না কেনার মতোই, ওটা ওই বিভিন্ন, ওটা রেশনে যাচ্ছে না, হ্যাঁ রেশনে যাচ্ছে। ওটা কলকাতায় কিছু ওই সুফল বাংলা বিক্রি করছে, ওটা তো নামমাত্র। সরকার আলু কিনছে ওটা নামে, ওটার কোনো সুফল কৃষক পাচ্ছে না। আচ্ছা, কৃষককে সুফল পেতে গেলে একটা কৃষকের যদি 5 বিঘে আলু চাষ, আলু কিনবে বলেছে 30% আলু মানে বহুত আলু, 30% আলু কিনলে তখন আলুটার ওই 450 থাকবে না, তখন 600 টাকা দাম, 600 টাকা দাম হয়ে যাবে। বাট সরকার যদি আলুটা কেনেন সময় মতো, আলুটা 600 টাকা দাম হবে। 600 টাকা না, মাঠে চাষি 500 টাকা আলু দামটা পাবে। 600 টাকা দাম হবে। হ্যাঁ 30% আলু মানে কম নয়। হ্যাঁ, সরকার বাহাদুর 30% আলু কিনলে তো বিশাল আলু। আজকে মানে সাধারণ মানুষের ধারণা 80 থেকে 85% লোড হবে, 30% তার থেকে মাইনাস হয়ে গেলে 50%, 50 থেকে 55% যখন আলু সাধারণ লোকের থাকবে, তখন সাধারণ লোক কেনার জন্য ঝুঁকবে। 30% আলু যদি সরকার কেনে, 20% তো চাষির এমনি বীজ হিসাবে একটা রাখে বা বীজের সময় বেচার জন্য রাখে। রাখুক আর না রাখুক, আমি ওটা যাচ্ছি না, কিন্তু বিষয় হচ্ছে এইখানে তখন একটা মূল্য হবে। তবে সেই ওটা তো বলা যাবে না। এখন আমাদের সরকার বাহাদুর কবে কি কিনবেন, কি করবেন, মানে টাইমে, মানে যদি মর্জির উপর নির্ভর করছে। সরকার বাহাদুর যদি মার্চের 1 তারিখ থেকে কেনা শুরু করে, তাহলে মার্কেট রাই হওয়ার সম্ভাবনা। মার্চের 1 তারিখ থেকে কিনতে হলে এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে বা ডিক্লেয়ার দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বেলুর ইউনিটের রানিং সম্পাদক গৌরচন্দ্র দাস মহাশয়কে এবছর কি পরিস্থিতি হতে পারে সেই সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই পুরো পরিচয়টা দেওয়া হোক। আমার নাম গৌর দাস, বাড়ি রায়না, বেরুল ইউনিটের আমি সম্পাদক। আমার বেরুল ইউনিটের সদস্য হচ্ছে 50 থেকে 55 জন। বিগত এই স্টোরের জন্ম 2000 সালে। 2000 সাল পর থেকে আমরা এই স্টোরেতেই কাজ কারবার করি এবং আলুর সঙ্গে আজকে আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি আলু সম্বন্ধে আপনাদের ভারত পটেটো, সব থেকে প্রথমেই আমি ভারত পটেটো বাংলা ভারত পটেটো নিউজকে আমার সমিতির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবার আলু নিয়ে আমি দু একটা কথা বলবো। বলুন স্যার। আমাদের আলুতে আমরা যতই ভাবি আলু নিয়ে আমাদের কোনো সঠিক মাপকাঠি করা যাচ্ছে না। এবছরের চাষ গত বছরের তুলনায় কিছু না হলেও 10% অবশ্যই বেশি হবে। প্রোডাকশন ভালো হবার সম্ভাবনাই বেশি, কেননা বিগত বছরগুলো স্টোর বীজের কিছু কেমন চাষ হয়েছে,
কিন্তু এবছর গত বছর স্টোর বীজ বসিয়ে চাষি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল, 30খানা 40খানা আলু হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে চাষি কিন্তু এবছরে সব আলুটাই পাঞ্জাবের উচ্চ ফলনশীল আলু চাষ করেছে। জ্যোতি, পোগরাজ, কলম্বো, হেমাঙ্গিনী এই জাতীয় আলু চাষ কিন্তু হেমাঙ্গিনী এবং কলম্বোর চাষটা অনেকটাই বেশি আছে। কথা হচ্ছে হিমাঙ্গি কলম্বোতে একটু ক্ষয়ক্ষতি হবে। ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো, আমার মনে হয় ক্ষয়ক্ষতি যেটা হবে সারা পশ্চিমবাংলা মিলে একটা জেলার কিছুটা অংশ ক্ষতি হবে। এতে করে আমার মনে হয় না যে আমাদের এখনই উদ্গ্রীব হয়ে যাওয়া যে আলুতে ক্ষতি হয়ে যাবে, অনেক আলু কিনে ফেলতে হবে, এটা কিন্তু আমি নিজের ব্যক্তিগতভাবে আমি মনে করছি না। তার সাথে আমি জানাচ্ছি বিগত বছরগুলো আমাদের সরকার বাহাদুর আলুর উপরে যে নিয়ন্ত্রণ রাখতে চাইছেন, এখন কেনার সময় কোনো দামের বাধ্যবাধকতা নেই, কিন্তু আলু আনলোডিং এর সময় আলু দাম বৃদ্ধি হয়ে গেলে সরকার বাহাদুর আলুর উপরে একটা যথেষ্টভাবে মানে কি বলবো পরিভাষা, এটা বিধিনিষেধ যে আরোপ করেন, সেটা কিন্তু আমাদের ব্যবসাদারদের এই কথাটা মাথায় রাখতে হবে। আর সরকার বাহাদুর যে 30% আলু কিনবো বলে ডিক্লেয়ার করেছেন, আমার মনে হয় না যে ওটা বাস্তবে সম্ভব হবে। এবং যখন সম্ভব হবে তখন চাষির আলু কিন্তু স্টোরজাত হয়ে যাবে। সরকার যখন প্রক্রিয়া আরম্ভ করে, আমরা বিগত বছরেও দেখেছি, সরকার আলু নেন যখন, সরকার যে কোয়ালিটি বা ইয়েতে আলুটা নিতে চান সেইভাবে আলু চাষি দিতে চায় না। তাই এবছর আলু সারা ভারতবর্ষেই চাষ বেশি আছে, সেই হিসাবে আলুর যে বিশাল কিছু দাম হয়ে যাবে। বিশেষ করে আমরা হুগলি এবং পূর্ব বর্ধমানেরও সবটা নয়, দক্ষিণ দামোদর, আমাদের দামোদরের যে দক্ষিণ দিকটা এইখানটাই ক্ষতি হবে এবং হুগলির কিছুটা এলাকা ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া আলু কিছু ক্ষতি এখন পর্যন্ত হবে বলে মনে হয় না। এবার পরিস্থিতি কথা বলবে। আলু নিয়ে আমার মনে হয় না যে বিশাল কিছু এবছর উদ্গ্রীব বা ফটকাবাজি কিছু হয়ে যাবে। আর ফটকাবাজি হবার কোনো জায়গা না, সরকার সেটা করতে দেবে না। অতএব আলু যে যা রাখবেন, নিজে যতটা সামাল করতে পারবেন, সামাল দিতে পারবেন, সেইটুকু রিস্ক নেওয়াটাই ভালো। বিগত দিনে রিস্ক নিয়ে মানে আমাদের মতন ছোট ছোট ব্যবসাদারদের নিঃস্ব হয়ে গেছে, লোনে জর্জরিত হয়ে গেছে, মানে ব্যবসা থেকে অনেকে এই লাইন থেকেই সরে চলে যেতে বাধ্য হয়েছে। বিগত বছর আলুতে যথেষ্টই লাভ হতো, সরকার বাহাদুর যদি না এই আলুর উপরে বিধিনিষেধ আরোপ করতেন, তাহলে ব্যবসায়ীরা হয়তো কিছুটা সুরাহা পেতেন। আর কিছু বলার নাই। এই বলে বেঙ্গল ভারত পর্যটকে সমিতির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যার। প্রথমে আপনার নাম আর পুরো পরিচয়টা দিয়ে দেন, ওইদিকে তাকিয়ে। আমি পশ্চিমবাংলার রায়না থানার বালাওয়ার গ্রামের বাসিন্দা। আজ আমি এসছি, আমার নাম শেখ আমিরুল রহমান। আমি সিদ্ধেশ্বরী হিমঘরের একজন সভ্যকর্মী। আজকে এই সিদ্ধেশ্বরী হিমঘরের সাধারণ সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমি উপস্থিত হয়েছি। এই উপস্থিত হওয়াতে আমি কিছু চাষি ভাইদের জন্য কিছু বলতে চাই। আজ থেকে কয়েক মাস আগে আমার একটা ভাইপো 17 বছর বয়স মারা যায়। তাকে আমি হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলে
এর শরীরে যে জীবাণুটা পাওয়া গেছে সেই জীবাণুটা হচ্ছে একটা ভয়াবহ জীবাণু, তার নাম হচ্ছে প্যারাকুইড, যেটা হচ্ছে কীটনাশক ঔষধ। যে প্যারাকুইড কীটনাশক ঔষধ সে একটা শশা বাড়ি থেকে শশা তুলে খেয়েছিল, সেই শশাটাতে প্যারাকুইড লেগেছিল, সেই প্যারাকুইড খাওয়াতে সে মারা গেছে। সেই থেকে আমি চিন্তা ভাবনা করেছি আমি রাসায়নিক সার আর কীটনাশক ঔষধ আর ব্যবহার করব না কো। আমি ভারতবাসী বা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা রাসায়নিক সারের দিকে নজর কম দেন, কীটনাশক ওষুধের দিকে নজর কম দেন। কেননা এই রাসায়নিক কীটনাশক আমাদের সবজি চাষি ভাইয়েরা বা ধান চাষি, আলু চাষি সবাই জমিতে কীটনাশক বা রাসায়নিক প্রয়োগ করার পরই সেই ফসল আমরা মার্কেটে নিয়ে যাচ্ছি। মার্কেটে নিয়ে যাওয়াতে সাধারণ মানুষ সেই ফসল খেয়ে দিনের দিন মানে রোগান্তর হচ্ছে। এই রোগান্তর হওয়ার কারণ, আজ থেকে আপনি 10 বছর পিছিয়ে গেলে দেখতে পাবেন যে প্রত্যেক গ্রামে একটা করে ক্যান্সার রোগী থাকতো। বর্তমানে এই সময়ে প্রত্যেক গ্রামে 4 থেকে 5টা করে ক্যান্সার রোগী হয়ে গেছে। আরো 10 বছর পিছিয়ে গেলে আপনি দেখতে পাবেন প্রত্যেক বাড়িতে একটা করে ক্যান্সার রোগী থাকবে। শুধুমাত্র একটাই কারণ, রাসায়নিক সার আর কীটনাশক ওষুধ বেশি প্রয়োগ করার জন্য। আমাদের এই পশ্চিমবাংলায়, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি কীটনাশক ঔষধ, রাসায়নিক সার প্রয়োগ হয়। সেই জন্য আমি বারংবার আপনাদের কাছে অনুরোধ করবো, চাষি ভাইদের কাছে, যে আপনারা ভার্মি কম্পোজের দিকে নজর দেন। এই ভার্মি কম্পোজ এমন একটা সার, এই সার শরীরে কোনো সাইড এফেক্ট করে না কো। এই সারের ফসল সুস্বাদু হবে। এই ফসল যে জমিতে ব্যবহার করবেন সে ফসল মানে উন্নত হবে, ফলন বৃদ্ধি হবে, গাছের গুণগত মান বাড়বে। সেই ফসল যদি আমরা খাই, না সেই সঙ্গে মাটির উর্বরতা শক্তিটাও তো বৃদ্ধি হবে। হ্যাঁ, মাটি এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে মাটির উর্বরতা অনেক 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 গুণ বেড়ে যাবে। আজকে পশ্চিমবাংলার প্রত্যেক ক্ষেতগুলো রাসায়নিক এবং কীটনাশক প্রয়োগ করে করে আমরা মাটিগুলো গুণগত মান শেষ করে ফেলেছি। যেহেতু কেঁচো আমাদের বন্ধু, কেঁচো চাষির বন্ধু, সেই কেঁচোকে চাষি নিজের হাতে হত্যা করছে। করার জন্য চাষির বন্ধুকে আমরা শেষ করে ফেলেছি। সেই মাটির গুণগত মান ফিরে মাটিকে নতুন করে তৈরি করতে এই ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করে, চাষিরা আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে সাধারণ মানুষ যারা সবজি বা আপনারাও যারা সবজি, ধান, চাল, আলু, পেঁয়াজ সব কিনে খান, তাদেরকে ভার্মি কম্পোস্টের ফসল আপনারা খাওয়ান। এই ভার্মি কম্পোস্ট আমাদের বর্ধমান জেলার রায়না থানা, জামালপুর থানার সাদিপুর গ্রামে একটা বড় প্রজেক্ট হয়েছে। ওই প্রজেক্ট থেকে আপনারা সুলভ মূল্যে এই ভার্মি কম্পোস্ট আপনারা পাবেন। এটা তার ঠিকানা, এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন। বলুন, আপনি বলুন। কেননা সাধারণ মানুষকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা যদি চাষবাস করেন, ফসলের গুণগত মান অনেক বেড়ে যাবে, গাছ কঙ্কিত হবে, গাছের পোকামাকড় উপদ্রব কম হবে। শুধুমাত্র ধান নয়, ধান, আলু, লঙ্কা সমস্ত ফসলের জন্য, আম, আপেল, লেবু, এই ভার্মি কম্পোস্ট এবং লিকুইড, যে লিকুইড আপনারা ভার্মি লিকুইড, যেটা হচ্ছে আম গাছ বা পেয়ারা গাছ, লেবু গাছ, যে ফলের গাছই আপনি দেন না কেন, ফল সুস্বাদু হতেই হবে। এই ভার্মি লিকুইড ব্যবহার করলে ফল সুস্বাদু হতেই হবে এবং ফলের সাইজ ভালো হবে, সৌন্দর্য হবে, শশা দেখতে সৌন্দর্য হবে, খেতে ভালো হবে। যাই হোক, আপনার এই কোম্পানির নাম হচ্ছে
আভান অর্গানিক, আভান অর্গানিক। তো বেরুগ্রাম অঞ্চল, জামালপুর সাদিপুর গ্রামে। আপনি পড়ুন, এতে কি লেখা আছে আপনি পড়ুন, আমার চশমা নেই তো। আভান অর্গানিক্স 100% শুদ্ধ জৈব সার, পৃথিবীর লাল করণ, ভূমিকম্পোস্টে বেড়ে উঠুক। আপনার মাটি সমৃদ্ধ করুন, ভবিষ্যৎ টিকিয়ে রাখুন। ভার্মিক কম্পোস্টের অনেক উপকারিতা রয়েছে। এটি মাটির উর্বরতা বাড়িয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। ভার্মিক কম্পোস্ট মাটির জৈব উপাদানের পরিমাণ বাড়িয়ে গুণগত মান উন্নত করে। এটি রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে প্রকৃতি ও পরিবেশ বান্ধব চাষিকে উৎসাহিত করে। এছাড়া এটি ক্ষতিকারক কীটনাশক প্রতিরোধ করে এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। আভান অর্গানিক, ভিলেজ সাদিপুর। যাই হোক, এটা আগামী দিনে প্রতিটা ভিডিও প্রত্যেক দিন আমি এটা অ্যাড হিসাবে চালাবো। তো আপনারা আরও বিস্তারিত ওনার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমি নিজে একদিন সময় করে যাব, সেই প্রজেক্টের ভিডিও বানাবো, হয়তো আগামী কালই যেতে পারি। সেই প্রজেক্টের ভিডিও আমি বানাবো, কিভাবে উনি কি পদ্ধতিতে উনি এই সার উনি তৈরি করছেন, উৎপাদন কিভাবে করছেন, বা আরও বসে বিস্তারিত আলোচনা করব, বা এই যে ভার্মিক কম্পোস্ট সার উনি কোথায় দিয়েছেন এবং সেই কৃষকের কি উপকার হয়েছে, সেই কৃষকের ওখানেও ভিডিও নিয়ে আপনাদেরকে 100 সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরবে আপনার সাথী শেখ আমির আলী। আর আপনার কৃষকের নিজস্ব চ্যানেল কৃষকের আওয়াজ ভারত পটেটো বাংলা, এই চ্যানেলকে বেশি বেশি করে আলু কৃষককে শেয়ার করবেন। আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি, দুবার সাবস্ক্রাইবটা টাচ করলেই নিচে একটা অল লেখা উঠে আসবে, অলটা একবার টাচ করলেই সমস্ত ভিডিও আপনার কাছে ফার্স্ট পৌঁছাবে, ভিডিও এবং লাইভ। আর কারো কোনো প্রশ্ন থাকলে লাইভে কমেন্ট করবেন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।